একটা বাইক কোম্পানি যে একটা প্রজন্ম ধ্বংস করার মূল কারিগর, সেটা আপনাদেরকে বলবো। জায়গা জমি বিক্রি করে বাইক ক্রয় করা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আমি একটা জিনিস আসলে লক্ষ্য করেছি, আমি যখন সুজুকি জিক্সার মনোটনটা ক্রয় করি বা আমার টিভিএস 4বিটা বিক্রি করি, ওই সময় বাংলাদেশে ইয়ামাহা R15 ভার্সন 3 প্রচুর পরিমাণে প্রচলন ছিল ভাই। এত পরিমাণে প্রচলন যে মানুষ প্রতি ঘরে ঘরে ইয়ামাহা ভার্সন 3 যদি না থাকতো, R15 ভার্সন 3 ওইটা যদি না থাকতো, তাহলে মানুষ মনে হয় বোকার রাজ্যে বাস করে। বা আপনি যদি ভার্সন 3 ছাড়া অন্য কোনো বাইক ইউজ করেন, তাহলে আপনার স্ট্যাটাস অনেক ডাউন। যদি আপনি একটু এলাকা ভিত্তিক অঞ্চলে বাস করে থাকেন, বা আপনি যদি একদম কাইন্ড অফ সকল ঢাকা শহরে বাস করেন, যেমন মিরপুর, বসুন্ধরা, উত্তরা, ওই সমস্ত অঞ্চলে যদি আপনি বাস করেন, তাহলে আপনার ক্ষেত্রে মানে জিনিসটা অন্যরকম। আর যদি আপনি একটু মানে সমাজ কমাজ মেনে চলেন বা সমাজ কমাজ নিয়ে বসবাস করেন, তাহলে আপনার ক্ষেত্রে জিনিসটা আরেক রকম। এখন কেন বলতেছি, ওইটা হলো আপনি যদি ওই রকম রেপুটেড এলাকায় বাস করেন, হয়তো আপনার কারোর সাথে দেখা হতে পারবে না, বা আপনার কারো ওরকম ফ্রেন্ড সার্কেল নাই, বা কারো আপনার ওরকম সমাজ মেনটেন করে চলা হয় না। যদি আপনি ওরকম হাই রেস অ্যাপার্টমেন্ট এলাকায় বাস করেন, ওইসব এলাকার লোকজন একটু আর কি আপনার মানে নিজের জন্য নিজের বাঁচাও আর কি হয়। আমি দেখেছি তো কিছুদিন উত্তরাতে থেকে আমার ফ্রেন্ডের বাসায়, বা আমি বেশ কিছুদিন ডিউ এসএসএ ছিলাম, ওই জায়গায় থাকার পর আমি দেখছি যে আপনার ওইসব এলাকায় মানুষ আসলে আমার মনে হয় নিজের জন্য বাঁচান, অন্যের জন্য বাঁচে না। আপনি সমাজ ভিত্তিক যদি চলেন, তাহলে আপনি অনেক কিছু বুলিংয়ের শিকার হবেন। অনেক কিছু মানে দেখা যাচ্ছে, এই তোর বাবার এত টাকা, এই তোর এত টাকা, শুনি ব্যবসাও করস, তাহলে কেন তুই এখন এই সুজুকি মনোটন চালাইতেছস? একটা ভালো বাইক কিনে নে, তোর সাথে এই বাইকটা যায় না। আসলে তুই এই বাইকটা ইউজ করার লোক না, তোর বডি ফিটনেসের সাথে এই বাইকটা যায় না। এখন দেখেন ভাই, যারা এই কথা বলতেছে তারা কখনোই কিন্তু বাইক ইউজ করে না। হাতে গোনা 20% লোক বাইক ইউজ করে যারা এরকম কথা বলে। তাদের ভিতরে 90% লোকই বাইক ইউজ করে না, বা 30% বা 80% লোকই বাইক ইউজ করে না। 80% থেকে 90% লোক বাইক ইউজ করে না যারা এরকম কথা বলে। সত্যিকারের বাইক প্রেমী, একজন সত্যিকারের মানে যিনি আর কি বাইক চিনে, যে বাইকটা কী কাজে ইউজ করতে হয়, ওই রকম লোক কখনো আপনাকে বুলিং করবে না, বা ওই রকম লোক কখনো আপনাকে মানে নানান কথা বলবে না যে এই বাইকটা তোর সাথে যায় না, বা এই বাইকটা তোর জন্য না। আসলে সব বাইক সবার জন্য। কোম্পানি কোনো বাইক কারো জন্য মানে নিষেধ করে না যে তুমি এই বাইকটা ইউজ করো না, বা আপনি এই বাইকটা ইউজ করেন না। সব বাইক সবার জন্য সমান, সব বাইক সবাই ইউজ করবে, এটা স্বাভাবিক। তো আপনারা যারা আসলে এরকম বুলিংয়ের শিকার হন, অবশ্যই একটা জিনিস মাথায় চিন্তা করে রাখবেন, আমাদের দেশে একটা জেনারেশনকে কিন্তু স্পোর্টস বাইকের দিকে এক প্রকার আকর্ষণ করছে ইয়ামাহা। তাদের ভার্সন 3 বলেন, ভার্সন 4 বলেন, ভার্সন 4টা অত জনপ্রিয় হয় নাই, কিন্তু ভার্সন 3টা বাংলাদেশে যে পরিমাণ সেল হয়েছে, বাংলাদেশের ইতিহাস মানে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকার বাইক বাংলাদেশে এত পরিমাণ সেল হয়েছে। আর ভার্সন 3-র কাজ আমার মনে হয় না গ্রাম অঞ্চলে কোনো মানে মেকার পারে না। আপনি যেই জায়গায় যাবেন ভার্সন 3 পার্টস পাবেন, ভার্সন 3-র কাজ পারে। সো এত পরিমাণ ভার্সন 3 বাংলাদেশে সেল হয়েছে। আর ভার্সন 3 থেকেই বাংলাদেশে অ্যাকচুয়াল মানুষ বুঝছে যে কী পরিমাণ স্পোর্টস বাইক বাংলাদেশে মানুষ পছন্দ করে, বা বাইক কোম্পানিগুলো বুঝছে যে বাংলাদেশে স্পোর্টস বাইক আসলে বিক্রি করা সম্ভব। এটা ইয়ামাহা থেকেই মানুষ শিখেছে, এটা বলতে হবে আমার। আমি যখন নিজে ইয়ামাহাতে জব করতাম, ওই সময়টার কথা বলি, তখন আমার ইয়ামাহাতে জব করার সময় বেশি দিন না, আমি মানে আপনার আউটসোর্সার হিসাবে ছিলাম। জাস্ট আপনার একটা অনুষ্ঠানের জন্য জয়েন করছিলাম, পরবর্তীতে পার্মানেন্ট হয়েছিলাম, কিন্তু আমি জবটা কন্টিনিউ করিনি। সো তখন ইয়ামাহাতে দেখতাম একটা বাবা ছেলে বা একটা মা ছেলে আসলো, অনেক পরিবার দেখতাম তাদের শেষ সম্বল মানে জমি বিক্রি করে তার ছেলের শখ হলো ইয়ামাহা R15 ভার্সন 3 ক্রয় করার, ওই বাইকটা ক্রয় করছে। এখন অনেকে বলতে পারেন জমি বিক্রি করে কিনলে আপনার কি সমস্যা? ভাই আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে। সেই ওপিনিয়নটা হলো, জমি বিক্রি করে কেউ বাইক ক্রয় করে কোনো দিন বড় হতে পারে না। আপনি একটা বাইক 30,000 কিলোমিটার ইউজ করবেন, 40,000 কিলোমিটার ইউজ করবেন, তারপর ওই বাইকটার মজা শেষ, মানে অ্যাকচুয়াল পারফরমেন্স শেষ হয়ে যায়। আপনার জমিটা থাকলে সেই জমিটার ভ্যালু আপনি আজীবন পাবেন, আপনার ছেলে মেয়ে পাবে, আপনি পাবেন। সো একটা জেনারেশন আসলে নষ্ট হয়েছে বলা চলে ইয়ামাহা R15 ভার্সন 3 ক্রয় করার পর। ওই বাইকটা অনেক জেনারেশনের লোকজন ক্রয় করেছে, একটা জায়গা জমি সম্পত্তি সেল করেছে,
সেল করে বাইকটা ইউজ করেছে, এটা আসলে করা উচিত না। কখনোই জায়গা জমি বিক্রি করে শখ পূরণ করা উচিত না, বা ইএমআই নিয়ে শখ পূরণ করা উচিত না। এখন আপনি যদি ক্যাপাবল হন তাহলে ইএমআই নিয়ে আপনি বাইক ক্রয় করেন। যদি নিজেরই পেট না চলে, আপনি ইএমআই নিলে ইএমআই শোধ করবেন কীভাবে? এখন অনেকে বলতে পারেন আপনিও তো এই বাইকটা ইএমআই নিয়ে ক্রয় করেছেন। হ্যাঁ, আমি 65,000 টাকা ইএমআই নিয়ে এই সুজুকি থেকে বাজাজ পালসারে শিফট হই, মানে N250 ক্রয় করি। সো আমার ক্যাপাবিলিটি আছে, আমি একটা ছোট্টখাটো বিজনেস করি। ওইটা আপনার অনেকে জানেন, আমার যারা অনেক দিন থেকে ভিডিও দেখেন। তারপর আমি বলে দিই, আমার একটা অনলাইন বেস পেজ আছে। ওই পেজটাতে আমি বিভিন্ন প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট সেল করি। সো ওইটা সেল করে মোটামুটি আমার চলার মতো একটা টাকা আসে, বা আমার নিজের খরচ চালানোর মতো একটা টাকা আসে। ওইটা দিয়ে আমি মোটামুটি চলতে পারি। এতটুকুই বলার ছিল। আপনি যদি ক্যাপাবল হন তাহলে জায়গা জমি বিক্রি করার দরকার নাই, আপনি নিজের টাকা জমিয়ে জমিয়ে বাইক ক্রয় করেন। ওইটার প্রতি আপনার অবশ্যই অনেক প্রকার ভালোবাসা থাকবে। আরেকটা বাইক দিয়ে আপনার জীবন যাবে না, বা জীবনে কিছু হবেও না। সেই বাইকটা আপনার সামান্য সময়ের জন্য, আপনার জাস্ট কিছু সময়ের জন্য আপনার শখ পূরণ করবে, কিন্তু আপনার জায়গা জমি আপনার ভবিষ্যৎ গড়ে দিবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার দেখা এরকম লোক আছে কি না আপনার এলাকায়। আমার দেখা অনেক লোক আছে। এখন ওনাদের নাম যদি আমি বলি, হয়তো তারা বলবে যে বন্ধু, কারণ তারা আমার ফ্রেন্ড, দিন শেষে তারা আমার বন্ধু। তাদের নাম আমি রিভিল করব না, যে তারা তার বাপের সম্পত্তি বিক্রি করে বাইক ক্রয় করছে, বা জোর জবরদস্তি করে বাইক ক্রয় করছে, এখন অনেক সমস্যায় আছে। তারা তাদের জীবন নিয়ে হ্যাপি, আমি আমার জীবন নিয়ে হ্যাপি। তারা যদি তাদের বাপের টাকা ক্রয় করে বা বাপের টাকা খরচ করে বাইক ক্রয় করে এখন সুখে থাকতে পারে, অবশ্যই সুখে আছে। আমি যদি না ক্রয় করি আমার বাপের টাকা দিয়ে, আমি যদি আমার টাকা দিয়ে ইএমআইতে ক্রয় করে সুখে থাকতে পারি, তাহলে অবশ্যই আমি সুখে আছি। এতটুকুই বলার ছিল। কথা একটু উল্টাপাল্টা হতে পারে, কারণ ঠান্ডা লেগেছে তো, সর্দির কারণে কথা একটু কণ্ঠস্বর চেঞ্জ থাকতে পারে, কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায়। একটু করে লাইক দিয়ে দিবেন। আরও কী কী বিষয় নিয়ে ভিডিও চান এটাও জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।